নমস্কার আমার প্রিয় শ্রোতারা, তোমাদের সকলকে অন্তর থেকে আহ্বান জানাই। সেই দিনে রাস্তার মোড়ে এতটা জটলা ছিল যেন সকলের চলার গতিতে এক অলক্ষ্য তরা ছুটে চলেছে। কেউ কর্মক্ষেত্রের দিকে দৌড়াচ্ছে, কেউ নিবাসে ফেরার তাড়াহুড়োয় ছিল এবং সর্বত্র মানবিক স্বরের এক বিচিত্র গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। সূর্যের আলো প্রখর ছিল, বাতাস উষ্ণ ছিল এবং জমায়েতে প্রত্যেক মানুষের মুখমণ্ডল নিজস্ব কষ্টে আবদ্ধ বলে প্রতীয়মান হচ্ছে। রাস্তার মোড়ের ঠিক বাহিরে এক ক্ষুদ্র গাড়িতে উত্তপ্ত স্ন্যাক্স ভাজা হচ্ছে। উত্তপ্ত তৈলের সুবাস বায়ুতে মিশে প্রত্যেক পথচারীকে নিজের প্রতি আকৃষ্ট করছে। সেই জটলার মধ্যে ঘর্মাক্ত এক যুবা দাঁড়িয়েছিল, যার দৃষ্টিতে গভীর অবসাদ এবং ললাটে নেমে আসা উদ্বেগের চিহ্ন সুস্পষ্ট প্রকাশ পাচ্ছে। তার নাম ছিল অর্জুন। এককালে ছিল যখন অর্জুন সম্পূর্ণ সামান্য কিন্তু অত্যন্ত শ্রমশীল ব্যক্তি ছিল। সে নিজস্ব স্বপ্নের উন্নতি পরিমাপের উদ্দেশ্যে নয়, বরং নিজস্ব কর্তব্যগুলোকে সম্পূর্ণ ভক্তির সাথে সম্পাদন করার উদ্দেশ্যে জীবনযাপন করত। সে নিজস্ব প্রত্যেক উপার্জন, প্রত্যেক সঞ্চিত মূলধন, প্রত্যেক ক্ষুদ্র মহান প্রত্যাশা নিজস্ব স্ত্রীর শিক্ষার ওপর ব্যয় করেছে। সে আকাঙ্ক্ষা করত যে তার স্ত্রী একদিন নিজস্ব স্বপ্নগুলোকে সফল করুক, শিখরে পৌঁছাক এবং জগতের সম্মুখে মস্তক উন্নত করে উপস্থিত হোক। অর্জুনের তার প্রতি আস্থা ছিল, তার স্বপ্নগুলোতে বিশ্বাস ছিল। সে অবগত ছিল যে শ্রম কোনো কালে নিষ্ফল হয় না, কিন্তু কাল সর্বদা যেমন আমরা ইচ্ছা করি তেমন অবস্থান করে না। নিয়তি দিক পরিবর্তন করল, অবস্থা রূপান্তরিত হল, জগতের দৃষ্টিকোণ রূপান্তরিত হল এবং অর্জুনের শ্রম তার স্বপ্নগুলোতে অকস্মাৎ যেন কেউ প্রহরী নিয়োজিত করল। অবস্থা এমন সৃষ্টি হল যে অর্জুনকে নিজস্ব মর্যাদা এবং স্বপ্নগুলোকে পাশে সরিয়ে রাস্তার মোড়ে স্ন্যাক্স বিক্রয় করতে বাধ্য হল। কিন্তু বিস্ময়কর বিষয় এটি ছিল যে এর পরেও তার মুখমণ্ডলে কোনো নালিশের একটি সূক্ষ্ম চিহ্নও ছিল না। না কোনো ক্রোধ, না কোনো অনুতাপ, শুধুমাত্র এক নিস্তব্ধ তৃপ্তি। সে অবগত ছিল যে সে নিজস্ব অংশের কর্তব্যগুলোকে সম্পূর্ণ সততার সাথে সম্পাদন করেছে এবং এটিই তার জন্য সর্বাধিক বিজয় ছিল। এবং শ্রোতারা, তোমরা কাহিনী শ্রবণ করো, অনুভূতি করো, অনুভবে নিমজ্জিত হও, কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করা সাধারণত ভুলে যাও। যদি তোমরা আকাঙ্ক্ষা করো যে এইরূপ হৃদয় স্পর্শকারী কাহিনীগুলো তোমাদের অন্তরে বারংবার উপস্থিত হোক, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চিত করো। এই ভিডিওটিকে সম্পূর্ণ নিশ্চিত দেখো, কারণ আজকের কাহিনী এখানে সমাপ্ত হয় না। প্রকৃত টুইস্ট এখনও অবশিষ্ট। ওদিকে অর্জুন নিজস্বই জগতে বিহ্বল হয়ে স্ন্যাক্স ভাজছে। উত্তপ্ত তৈলের চটপট শব্দ, উত্থিত বাষ্প এবং তার হাতের নিরন্তর চালিত অবসাদ যেন সে নিজস্ব জীবনের প্রত্যেক সংঘর্ষকে সেই পাত্রে নামিয়ে দিচ্ছে। তখন অকস্মাৎ এক শীতাতাপ নিয়ন্ত্রিত যান এসে প্রবলভাবে ব্রেক প্রয়োগ করে স্থির হল। প্রত্যহের ন্যায় কয়েকজন নেমে এলো, কয়েকজন উঠে বসল এবং অর্জুন তার উচ্চতর সুস্পষ্ট স্বরে আহ্বান করল, উত্তপ্ত স্ন্যাক্স গ্রহণ করো, উত্তপ্ত স্ন্যাক্স। কিন্তু এই প্রাত্যহিক হট্টগোলের মধ্যে আজ বায়ুমণ্ডলে কিছু ভিন্ন ছিল। অকস্মাৎ রাস্তার মোড়ে এক বিচিত্র অস্থিরতা বিস্তার লাভ করল। যান স্টাফের ব্যবস্থাপক দৌড়ে উপস্থিত হল। রক্ষক এবং নিরাপত্তা কর্মীরা সম্পূর্ণ সজাগ ভঙ্গিতে অবস্থান নিল। মানুষেরা অনুধাবন করতেই পারছে না যে শেষপেশ অকস্মাৎ এমন কি ঘটেছে, কিন্তু তথাপি কোনো অজ্ঞাত শক্তির সম্মুখে নত হয়ে অসংখ্য মানুষ স্বয়ং হাত জোর করে এক সরল রেখায় অবস্থান নিতে আরম্ভ করল। কয়েক মুহূর্ত পরে এক ঝলমলে যান দ্রুত গতিতে রাস্তার মোড়ের সম্মুখে এসে স্থির হল। তার অনুসরণে ৩টি অতিরিক্ত যান এসে অবস্থান নিল। অকস্মাৎ সম্পূর্ণ পরিস্থিতিতে এক নিস্তব্ধতা বিস্তৃত হল, যেন কোনো মহান ঝড়প্রবাহের ঠিক পূর্বের ভীতিকর নীরবতা। প্রথম যানের দ্বার উন্মুক্ত হল এবং তাতে থেকে এক নারী অবতরণ করল। রক্তিম এবং স্বর্ণাভরঙের বস্ত্রে অলঙ্কৃত, দৃষ্টিতে কৃষ্ণবর্ণ চশমা, মুখমণ্ডলে কঠিন এবং কর্তৃত্বপূর্ণ অভিব্যক্তি। তার গতি দ্রুত ছিল, চলায় আত্মপ্রত্যয় ছিল এবং তার উপস্থিতিতে এমন এক প্রভাব ছিল যে জমায়েত স্বয়ং দুখণ্ডে বিভক্ত হয়ে পথ নির্মাণ করল। সে ছিল জেলা প্রশাসক, মিতালি জেলার সর্বোচ্চ ক্ষমতাধারী কর্মকর্তা। তার সঙ্গে নিরাপত্তা কর্মীদের এক দল ছিল এবং তার গতি দেখে যে কোনো ব্যক্তি অনুধাবন করতে পারত যে এ কোনো সামান্য নারী নয়, বরং সেই উপাধি যা থেকে সম্পূর্ণ নগরী কম্পিত হয়, যার নির্দেশে রায় রচিত হয়।
সেই নীরবতা এবং চাপের ঘন মেঘের মধ্যে অর্জুন প্রথমবার মস্তক উত্তোলন করে তার প্রতি দৃষ্টিপাত করল, এবং সেই এক দৃষ্টি যেন তার অন্তরে গোপন কোনো প্রাচীন কষ্টের কাহিনীর দ্বার পুনরায় উন্মুক্ত করল। এখন কাহিনী এখানে অবস্থিত নয়, প্রকৃত সত্য এখনও প্রকাশিত হতে অবশিষ্ট। মিতালি বিনা ডানবান দৃষ্টিপাত করে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে, যেন কাউকে পরিচিত করা বা কারোর সঙ্গে দৃষ্টি মেলানো তার মর্যাদার বিপরীত। তার চলায় সেই গৌরব এবং দৃঢ়তা ছিল যা অধিকারের শিখরে অধিষ্ঠিত ব্যক্তিদের গতিতে প্রতীয়মান হয়। কিন্তু গাড়ির পশ্চাতে অবস্থিত অর্জুন তাকে দৃষ্টি দিয়ে দিয়ে স্থির হয়ে গেল। তার হাতে তৈলের উত্তপ্ত বাষ্প লাগল, তথাপি তাকে কোনো সচেতনতা হল না, কারণ সেই ক্ষণে তার অন্তরে শুধুমাত্র এক প্রাচীন স্মৃতির প্রতিধ্বনি ছিল। কয়েকক্ষণের উদ্দেশ্যে তার হাত বায়ুতে স্থির হয়ে গেল, যেন তার নিঃশ্বাস কোনো অলক্ষ্য কষ্টে বন্দী হয়ে পড়েছে। সে দৃষ্টি বিস্তার করে বিস্ময়াবিষ্টের ন্যায় সেই নারীকে দৃষ্টি দিয়ে থাকল, সেই নারীকে যার উদ্দেশ্যে একসময় সে নিজস্ব জীবনের প্রত্যেক আনন্দ, প্রত্যেক স্বপ্ন, প্রত্যেক প্রত্যাশাকে দায় রেখেছে। তখন অকস্মাৎ মিতালি একক্ষণ পশ্চাতে ঘুরে দৃষ্টিপাত করল। তার দৃষ্টি সরাসরি অর্জুনের দৃষ্টির সঙ্গে মিলিত হল, শুধুমাত্র একক্ষণ, কিন্তু সেই ক্ষণ যেন সম্পূর্ণ কালকে স্থির করে দেওয়ার উদ্দেশ্যে পর্যাপ্ত ছিল। রাস্তার মোড়ের জটলা স্থির হয়ে গেল, স্বরের গোলমাল হারিয়ে গেল, স্ন্যাক্সের উত্তপ্ত তৈলের শব্দ পাত্রের অন্তরে কোথাও চাপা পড়ে গেল, যেন সম্পূর্ণ বিশ্ব সেই একক্ষণে স্থির হয়ে পড়েছে। অর্জুনের দৃষ্টিতে প্রত্যাশা ছিল, পরিচিতি ছিল, কষ্ট ছিল এবং সম্ভবত কোথাও এক ক্ষুদ্র আহ্বানও, কিন্তু মিতালির দৃষ্টিতে শুধুমাত্র দৃঢ়তা ছিল। দৃষ্টি মিলিত হল নিশ্চয়ই, কিন্তু পরবর্তী সেকেন্ডে তিনি নিজস্ব মুখমণ্ডল ঘুরিয়ে নিলেন, যেন তিনি অর্জুনকে কোনো কালে দৃষ্টি করেননি, যেন সে তার উদ্দেশ্যে সম্পূর্ণ অপরিচিত। জটলায় উপস্থিত শুধুমাত্র আর একটি মুখমণ্ডল, যার তার জীবনের সঙ্গে কোনো কালে কোনো যোগসূত্র ছিল না। মিতালি অগ্রসর হল, তার চলার শব্দ জানের গোলমালে লুপ্ত হয়ে গেল, কিন্তু অর্জুন সেখানেই স্থির হয়ে গেল, যেন কেউ তার চরণে অলক্ষ্য বন্ধন স্থাপন করেছে। তার হাতের গতিবিধি স্থির হয়ে গেল, তার নিঃশ্বাস আটকে গেল এবং তার দৃষ্টি এক স্থানে স্থির হয়ে রইল। সেই ক্ষণে তার অন্তরে কিছু গভীরতরভাবে বিদীর্ণ হল, যেন কেউ তার আত্মমর্যাদা, তার স্নেহ, তার সম্পূর্ণ পরিচয়ে একই আঘাতে আঘাত করেছে। সে অবস্থান করছিল, কিন্তু অন্তর থেকে যেন ধসে পড়েছে। এবং কাহিনী এখন সেই টুইস্টে উপনীত হয়েছে, যেখানে কষ্ট এবং সত্যতা পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে চলেছে। এদিকে চারপাশে অবস্থিত মানুষেরা এখন অর্জুনের প্রতি দৃষ্টি নিক্ষেপ করতে আরম্ভ করল। কারো মুখমণ্ডলে বিস্ময় ছিল, কারো ওষ্ঠে বিনোদন এবং কয়েকজনের দৃষ্টিতে নিন্দার প্রখর ঝলক। ফিসফিসানি বায়ুতে ভেসে উঠল, আরে শোনা গেছে এই স্ন্যাক্স বিক্রয়কারী জেলা প্রশাসক ম্যাডামের স্বামী ছিল। আরে ছেড়ে দাও, ম্যাডামকে কোথায় স্মরণ থাকবে এমন ব্যক্তিকে। এবং কারো হাস্যের স্বর জটলাকে বিদীর্ণ করে প্রতিধ্বনিত হল, দেখো কিভাবে দৃষ্টি ঘুরিয়ে নিল। উচ্চপদস্থ ব্যক্তিরা উচ্চপদস্থই থাকে। এই শব্দসমূহ অর্জুনের শ্রবণে বিষ হয়ে নেমে গেল। তাকে প্রতীয়মান হল যেন সম্মুখে অবস্থিত প্রত্যেক ব্যক্তি তার দারিদ্রতা, তার বাধ্যতা, তার লড়াই, তার কাহিনী সমস্ত কিছু উন্মোচিত করছে। তার অন্তরের কষ্ট কোনো প্রখর ছুরির ন্যায় গভীরতায় নেমে যাচ্ছে। সে অন্তর থেকে খারাপ রূপে বিদীর্ণ হচ্ছে, কিন্তু বাহির থেকে অবস্থান করছিল নিস্তব্ধ, নীরব এবং বিদীর্ণ। তার নিকট না কোনো অজুহাত ছিল, না কোনো স্পষ্টীকরণ, না কোনো বল, যার স্বর জটলার গোলমালকে বিদীর্ণ করে বাহিরে উত্থিত হতে পারে। তখন অকস্মাৎ রাস্তার মোড়ের প্রান্ত থেকে তিনজন আইনরক্ষক দ্রুত গতিতে চলতে চলতে তার প্রতি আসতে দৃশ্যমান হল। তাদের চলায় দৃঢ়তা ছিল এবং তাদের দৃষ্টিতে নির্দেশের ভারিতা। পরিস্থিতি আরও চাপপূর্ণ হয়ে উঠল। তাদের মধ্যে একজন অগ্রসর হয়ে অর্জুনের সম্মুখে স্থির হল এবং কর্কশ কঠিন স্বরে বলল, তুই অর্জুন? অর্জুনের স্বর যেন গলায় আটকে গেল, তথাপি সে নিম্নপ্রায় বিদীর্ণ স্বরে বলল, হ্যাঁ আমি। আইনরক্ষকটি বিনা কোনো অভিব্যক্তি, বিনা কোনো অনুভূতির বলল, নীরবে চল আমাদের সঙ্গে, তোর প্রতি নালিশ এসেছে।
অর্জুন স্তম্ভিত হয়ে গেল। নালিশ কোন বিষয়ের নালিশ? তার স্বর কম্পিত, যেন চূড়ান্ত প্রত্যাশাও ধসে পড়তে চলেছে। দ্বিতীয় আইনরক্ষকটি কঠোর স্বরে বলল, রাস্তার মোড়ে বিনা অনুমোদনে গাড়ি স্থাপনের, অপরিচ্ছন্নতা বিস্তারের এবং কর্মকর্তার সম্মুখে বিশৃঙ্খলা সৃষ্টির এটি শ্রবণ করতেই অর্জুনের চরণের নিচে ভূমি যেন সরে গেল। সে হেকলাতে বলল, সাহেব, আমি কোনো অপরাধ করিনি, আমি তো শুধুমাত্র। কিন্তু তার বচন মধ্যস্থলে বিচ্ছিন্ন করে তৃতীয় আইনরক্ষকটি বিরক্ত হয়ে গর্জে উঠল, যথেষ্ট হয়েছে, চল, অধিক বক্তব্য রাখিস না, পুলিশ থানায় বর্ণনা করে দিস। জটলা দর্শনীয় হয়ে অবস্থান করল। কেউ কোনো বচন উচ্চারণ করল না, কেউ তার উদ্দেশ্যে একটি শব্দ উচ্চারণ করল না। অর্জুনের দৃষ্টিতে অসহায়তার গভীর সাগর পূর্ণ হয়ে উঠল। সে সকলের মুখমণ্ডলে এক প্রত্যাশা অনুসন্ধান করছে। কোনো এক ব্যক্তি, কোনো এক স্বর, কোনো এক ব্যক্তি যে উচ্চারণ করে যে অর্জুন অপরাধী নয়। কিন্তু জগৎ সর্বদা দর্শনীয়তা অনুভব করে, সহায়তা করে না। আইনরক্ষকরা তাকে আটক করল এবং জটলাকে ধাক্কা প্রদান করে অগ্রসর হতে আরম্ভ করল। অর্জুন চলতে চলতে এক চূড়ান্তবার পশ্চাতে ঘুরল। সম্ভবত কোথাও মিতালি দৃশ্যমান হোক, সম্ভবত সে কিছু উচ্চারণ করুক, সম্ভবত সে অনুধাবন করুক যে সে কোনো কালে তার সঙ্গী ত্যাগ করেনি। কিন্তু সেখানে শুধুমাত্র ঝাপসা হয়ে যাওয়া রাস্তার মোড় ছিল, জটলার নীরবতা এবং বিস্তৃত হয়ে পড়া তার আত্মমর্যাদা। পুলিশ থানায় উপস্থিত হতেই অর্জুনকে এক প্রাচীন চরমরাতে চেয়ারে উপবেশন করানো হল। সর্বদিকে গভীর নিস্তব্ধতা বিস্তৃত ছিল। দেয়ালে পতিত হলুদ আলোক, ঊর্ধ্বে স্থাপিত পাখার নিম্ন খটখট শব্দ এবং কক্ষের দমবন্ধকর পরিবেশ সব মিলিয়ে এক অস্থিরতা সৃষ্টিকারী পরিস্থিতি নির্মাণ করছে। অর্জুনের নিঃশ্বাস এখনও দ্রুতগতিতে চলমান, যেন সে অন্তর অবধি কম্পিত হয়েছে। তার মস্তিষ্কে শুধুমাত্র একই জিজ্ঞাসা ঘুরপাক খাচ্ছে, শেষমেশ তার অপরাধ কি? সে মস্তক নত করে উপবিষ্ট ছিল, করতল পরস্পর আবদ্ধ, দৃষ্টিতে অজ্ঞাত আতঙ্কের ছায়া। তখন অকস্মাৎ পুলিশ থানার দ্বার প্রবলভাবে উন্মুক্ত হল এবং এক পরিদর্শক ক্রোধে পূর্ণ হয়ে অন্তরে প্রবেশ করল। তার গতি উত্তপ্ত ছিল, মুখমণ্ডলে রোষের কঠিন রেখা অঙ্কিত ছিল এবং সে প্রবেশ করতেই চিৎকার করে বলল, যথেষ্ট নির্মিত হয়েছে জেলা প্রশাসকের স্বামী, ম্যাডাম স্বয়ং নির্দেশ দিয়েছে এটাকে সংশোধন করো। তার স্বর কক্ষের বায়ুকে বিদীর্ণ করে প্রত্যেক কোণে প্রতিধ্বনিত হল। এটি শ্রবণ করতেই সেখানে উপস্থিত আইনরক্ষকরা সম্পূর্ণ সজাগ হয়ে উঠল। অর্জুনের দেহে এক শীতল তরঙ্গ প্রবাহিত হল, তার ওষ্ঠ কম্পিত হল, দৃষ্টি পূর্ণ হল এবং সে লড়খাড়াতে স্বরে বলল, আমি মিতালির স্বামী, ঊর্ধ্বে আমি কি সম্পাদন করেছি, আমার অপরাধ কি? কিন্তু তার বচন এখনও সম্পূর্ণ বাহিরে উত্থিত হয়নি যে অকস্মাৎ তার পৃষ্ঠে অসংখ্য প্রবল লাঠির আঘাত পতিত হল। কষ্টের এক প্রখর জ্বালা তার মেরুদণ্ড থেকে হয়ে সম্পূর্ণ দেহে বিস্তার লাভ করল। সে কাতারাতে সম্মুখের প্রতি নত হল, তার দেহ কম্পিত হয়ে উঠল। তার স্থির হওয়ার পূর্বে দ্বিতীয় আইনরক্ষক হাসতে আরম্ভ করল, এক ব্যঙ্গপূর্ণ নিন্দায়পূর্ণ হাস্য, যেন তার যন্ত্রণা তাদের উদ্দেশ্যে কোনো বিনোদন ছাড়া অন্য কিছু নয়। অর্জুন মস্তক উত্তোলন করল এবং কক্ষে বিস্তৃত সেই হাস্যকে দৃষ্টি করল। তার অন্তর যেন অন্তরেই বিদীর্ণ হল। যে ব্যক্তি কোনো কালে কারো নিকট ভিক্ষা প্রার্থনা করেনি, যে নিজস্ব লড়াইকে অহংকারের ন্যায় জীবিত রেখেছে, আজ সে অন্যান্যের হাস্যের দর্শনীয় হয়ে উঠল। তার দৃষ্টিতে অশ্রু ভেসে উঠল, কিন্তু সে স্বয়ংকে কান্না করতে অনুমতি দিল না। সে শুধুমাত্র এটাই চিন্তা করতে থাকল, কি স্নেহের এই পরিণাম হওয়া উচিত? কি এই সেই ব্যক্তি যার স্বপ্নগুলোকে সফল করার উদ্দেশ্যে সে স্বয়ংকে বিলুপ্ত করেছে? পুলিশ থানার সেই বিষণ্ণ দমবন্ধকর দেয়ালের মধ্যে শুধুমাত্র এক স্বর প্রতিধ্বনিত হচ্ছে, লাঠির, হাস্যের এবং বিদীর্ণ হয়ে যাওয়া আত্মমর্যাদার। কাহিনী এখন সেই টুইস্টে উপনীত হচ্ছে যেখানে সত্যতা কোনো কিছু নীরব রাখা যাবে না। পুলিশ থানার অন্তরে পরিস্থিতি এখন আরও বিষময় হয়ে উঠেছে। কেউ প্রবলভাবে ব্যঙ্গ করল, আরে শ্রবণ করো সকলে, এই স্ন্যাক্স বিক্রয়কারী উচ্চারণ করছে যে সে জেলা প্রশাসক ম্যাডামের স্বামী। দ্বিতীয়জন উচ্চ হাস্য করে বলল, নিজস্ব মুখমণ্ডল কোনো কালে দর্পণে দৃষ্টি করেছিস? জেলা প্রশাসকের স্বামী, সীমা আছে যার। এবং আরও এক স্বর মহান জটলায় প্রতিধ্বনিত হল, আরে এটাকে স্বয়ং অবগত নয় সে কে? দারিদ্রতায় উৎপন্ন হয়েছে তো, স্বপ্ন উচ্চাকাঙ্ক্ষী দৃষ্টি করে। সেই কক্ষে এখন বিনোদন, অপশব্দ, উচ্চহাস্য এবং লাঠির স্বরসমূহ একত্রে প্রতিধ্বনিত হতে আরম্ভ করল।
প্রত্যেক বচন অর্জুনের অন্তরে বাণের ন্যায় নেমে যাচ্ছে। লাঠির আঘাত যন্ত্রণা প্রদান করে, কিন্তু তার অপেক্ষা আরও গভীর ক্ষত সেই নিন্দা প্রদান করছে, যা তাকে ব্যক্তি হওয়ার অধিকার থেকেও বঞ্চিত করছে। কিন্তু অর্জুন নীরব ছিল, সম্পূর্ণ নীরব। এখন তার দৃষ্টিতে অশ্রু ছিল না। কষ্ট তাদের শুষ্ক করে দিয়েছে, অপমান তাদের দাহ করে দিয়েছে, এবং অন্যায়ের জ্বালা তাদের নির্বাপিত করে দিয়েছে। তার নীরবতা কোনো অসমর্থতা ছিল না, সে এক শিলার ন্যায় দৃঢ় অন্তরে বিদীর্ণ হয়ে যাওয়া জ্বালামুখীর ন্যায় নিস্তব্ধ ছিল। সেই নিস্তব্ধতায় বিদীর্ণ স্বপ্নগুলোর প্রতিধ্বনি ছিল, সেই স্মৃতিসমূহের ধ্বংসস্তূপ ছিল, যার ওপর সে নিজস্ব ভবিষ্যৎ নির্মিত করেছে। এবং কোথাও অত্যন্ত গভীরে এমন এক ক্রোধ জ্বলন্ত, যা স্বরে উত্থিত হয় না, যা উচ্চকণ্ঠে বাহিরে উত্থিত হয় না, বরং ব্যক্তিকে ধীরে ধীরে রূপান্তরিত করে অন্তর থেকে সম্পূর্ণ। তার দৃষ্টি এখন শূন্য ছিল, কিন্তু সেই শূন্য দৃষ্টিতে এক এমন জ্বালা প্রজ্জ্বলিত, যা আগামীকালের ইঙ্গিত প্রদান করছে। কিছু এমন ঘটতে চলেছে যা সেই কক্ষের হাস্যকে অনন্তকালের উদ্দেশ্যে নিস্তব্ধ করে দেবে। কাহিনী এখন এক সিদ্ধান্তকারী টুইস্টের প্রতি অগ্রসর হচ্ছে। পরবর্তী দিবসের প্রভাত যেন কোনো লক্ষণ ছাড়াই অতিবাহিত হল। না কোনো মামলা নথিভুক্ত হল, না কোনো কাগজপত্রীয় প্রক্রিয়া, না কোনো জিজ্ঞাসা উত্তর। অর্জুনকে সেই নিস্তব্ধতায় পুলিশ থানা থেকে বাহিরে মুক্ত করা হল, যে নিস্তব্ধতায় তাকে অন্তরে নিয়ে আসা হয়েছে। যতটা অহেতুক তার আটক ছিল, ততটা অহেতুক তার মুক্তি। কিন্তু পার্থক্য শুধুমাত্র এটুকু ছিল, গতকাল তার পৃষ্ঠে লাঠির নীলকান্ত চিহ্ন ছিল, এবং আজ তার অন্তরে এমন এক ক্ষত ছিল, যার উদ্দেশ্যে জগতে কোনো প্রলেপ নির্মিত হয়নি। পুলিশ থানার বাহিরে চরণ স্থাপন করতেই সে বিনা কোথাও স্থির না হয়ে সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রতি অগ্রসর হল। তার চরণ অবসাদগ্রস্ত ছিল, দেহ যন্ত্রণায় ছিল, কিন্তু মস্তিষ্কে এক দৃঢ়তা ছিল, এক কষ্টের জ্বালা যা তাকে গমনের বল প্রদান করেছে। কার্যালয় দ্বারে অবস্থিত নিরাপত্তা রক্ষকের সম্মুখে সে সরাসরি গিয়ে অবস্থান নিল। তার স্বর কম্পিত ছিল, কিন্তু সাহস সুস্পষ্ট অনুভূত হচ্ছে। আমি মিতালির সঙ্গে মিলিত হতে আকাঙ্ক্ষা করি। সে আমার স্ত্রী। শ্রবণ করে রক্ষক খিলখিল করে হাস্য করল। তার হাস্য কোনো সামান্য হাস্য ছিল না, সে অপমানে আবৃত বিষ ছিল। পুনরায় উপস্থিত হয়েছিস তু? গতকালও অনুধাবন করানো হয়েছে। এ কোনো বিনোদনের স্থান নয়, চলো অপসারিত হও এখান থেকে। অর্জুনের ওষ্ঠ উন্মুক্ত হল কিছু উচ্চারণের উদ্দেশ্যে, কিন্তু বচন তার গলায় আটকে গেল। সেই ক্ষণে কার্যালয়ের এক কর্মকর্তা বাহিরে উত্থিত হল। সে অর্জুনের বিদীর্ণ বস্ত্র, দৃষ্টির ফোলা, মুখমণ্ডলের আঘাত, তার দেহের অবসাদ সমস্ত কিছু দৃষ্টি করল, কিন্তু করুণার স্থলে তার দৃষ্টিতে দৃঢ়তা এবং নিন্দাপূর্ণ হল। সে চিৎকার করল, এটাকে এখান থেকে অপসারণ করো, এর সাহস তো অনুধাবন করো। স্বয়ংকে জেলা প্রশাসকের স্বামী উচ্চারণ করছে। কে মিতালি, কে স্বামী? উচ্চারণ করতে করতে সে রক্ষকের প্রতি ইঙ্গিত করল, এবং রক্ষক বিনা ক্ষণ ব্যয় না করে অর্জুনকে প্রবল ধাক্কা প্রদান করল। অর্জুন পতিত রক্ষা পেল। তার চরণ লড়খড়াল, কিন্তু সে স্থির হল। জটলা দৃষ্টি করল, কিন্তু কেউ তার প্রতি অগ্রসর হল না। কিন্তু এবার না অর্জুন পতিত হল এবং না নীরব রইল। সে স্বয়ংকে সরল করল, স্বয়ংস বস্ত্রে সংলগ্ন ধুলি ঝাড়ল, এবং প্রথমবার তার দৃষ্টিতে আতঙ্ক বা অসহায়তা নয়, এক প্রজ্জ্বলিত জ্বালা ছিল। এই সেই অর্জুন ছিল, কিন্তু এখন সে নীরব অবস্থানের অর্জুন নয়। এখন তার নিস্তব্ধতা বিদীর্ণ হতে চলেছে, এবং তার নিস্তব্ধতার প্রতিধ্বনি কারো নিদ্রা উড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পর্যাপ্ত ছিল। সেই দিবস সায়াহ্নের কাল ছিল। পথের প্রান্তে স্থাপিত হলুদ আলোকসমূহ সূক্ষ্ম কুয়াশায় ঝাপসা হচ্ছে। অর্জুন স্বয়ংস গাড়িতে নিম্ন জ্বালায় স্ন্যাক্স ভাজছে। তৈলের উষ্ণতা এবং সূক্ষ্ম সুবাস বায়ুতে মিশ্রিত হচ্ছে, কিন্তু তার মস্তিষ্কে শুধুমাত্র শূন্যতা ছিল। তখন জটলাকে বিদীর্ণ করে এক যুবা দ্রুত তার প্রতি অগ্রসর হল। করে ক্যামেরা, দৃষ্টিতে অস্থিরতা এবং স্বরে কাতরতা। সে যতক্ষণ ক্যামেরা সক্রিয় করল, অর্জুন অজ্ঞাতভাবে স্বয়ংস কর মুছে সরল অবস্থান নিতে আকাঙ্ক্ষা করল। আপনিই অর্জুন? সংবাদপত্রকর্মী জিজ্ঞাসা করল। অর্জুন বিনা অহমিকা, বিনা আতঙ্ক, শুধুমাত্র অবসাদগ্রস্ত স্বরে বলল, হ্যাঁ আমি।
কি আকাঙ্ক্ষা আপনার? সংবাদপত্রকর্মী গভীর নিঃশ্বাস গ্রহণ করল। তার স্বরে অনুভবের উষ্ণতা ছিল। আমি সমস্ত অবগত হয়েছি। আপনার কাহিনী শুধুমাত্র কাহিনী নয়, এ এক সংগ্রাম, এবং যদি আপনি আকাঙ্ক্ষা করেন, এ সম্পূর্ণ জগতে প্রচারিত হবে। এক ক্ষণের উদ্দেশ্যে অর্জুনের কর স্থির হয়ে গেল। স্ন্যাক্সের পাত্রে সূক্ষ্ম চটপটাহট প্রতিধ্বনিত হল। সে নিম্ন স্বরে বলল, আমাকে প্রসার চায় না, আমি শুধুমাত্র স্বয়ংস স্ত্রীর নিকট সত্যতা শ্রবণ করতে আকাঙ্ক্ষা করি। যদি আমি অশুদ্ধ, তাহলে সকলের সম্মুখে উচ্চারণ করুক, কিন্তু যদি আমি শুদ্ধ, তাহলে এই নীরবতা সমাপ্ত হওয়া আবশ্যক। সংবাদপত্রকর্মী ক্যামেরা তার প্রতি ঘোরাল। আলোক অর্জুনের মুখমণ্ডলে পতিত হল, বিদীর্ণ শার্ট, ক্ষতিগ্রস্ত কর, ফোলা দৃষ্টি, কিন্তু অন্তরে কোথাও এক অবিচ্ছিন্ন সাহসের শিখা প্রজ্জ্বলিত। আপনি উন্মুক্তভাবে উচ্চারণ করো, আমি নথিভুক্ত করছি, সংবাদপত্রকর্মী বলল। অর্জুন লম্বা নিঃশ্বাস গ্রহণ করল। তার স্বর কম্পিত ছিল, কিন্তু বচনে শিলার দৃঢ়তা ছিল। আমি অর্জুন, মিতালির স্বামী। আমরা মন্দিরে বিবাহ সম্পাদন করেছি। তারপর সে আমার প্রত্যেক যোগসূত্র, প্রত্যেক পরিচয় বিলুপ্ত করার প্রয়াস করেছে। পুলিশ থানায় আমাকে আঘাত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, বিনা মামলায় 2 দিবস অবস্থান করানো হয়েছে। আমাকে উচ্চারণ করা হয়েছে যে আমি জেলা প্রশাসকের স্বামী হতে অক্ষম, কারণ আমার অবস্থান ক্ষুদ্র গাড়ি পরিচালনার। কিন্তু বিবাহ অবস্থান অনুধাবন করে না, অন্তর অনুধাবন করে। এবং যদি মিতালি এই বচন স্বীকার করে যে আমি তার স্বামী নই, তাহলে সে স্বয়ং উপস্থিত হয়ে উচ্চারণ করুক, ক্যামেরার সম্মুখে উচ্চারণ করুক। সে আকাশের প্রতি দৃষ্টি করে নিম্ন বিদীর্ণ স্বরে শুধুমাত্র এটুকু বলল, আমাকে ন্যায় চাই, শুধুমাত্র এটুকু। এই বচনসমূহ যেন বায়ুতে এক কম্পন সৃষ্টি করল। পথচারী মানুষেরা স্থির হয়ে গেল। সংবাদপত্র কর্মীর দৃষ্টিতেও আর্দ্রতা ভেসে উঠল। সে ক্যামেরা সমাপ্ত করল এবং অর্জুনের কর গ্রহণ করে বলল, এখন এই সংগ্রাম শুধুমাত্র আপনার নয়, আমাদের। এটাকে স্থির করতে অক্ষম হবে। এবং সেই রাত্রিতে সেই ভিডিও সামাজিক মাধ্যমে জ্বালার ন্যায় বিস্তার লাভ করল। কয়েক ঘণ্টায় সম্পূর্ণ নগরী, অসংখ্য সংবাদ চ্যানেল এবং সহস্র সহস্র মানুষ একই জিজ্ঞাসা উত্থাপন করতে আরম্ভ করল। কি অর্জুন সত্যতা উচ্চারণ করছে? কে মিতালি? নীরবতা বিদীর্ণ হয়ে গেল। ঝড়ো প্রবাহ আরম্ভ হয়েছে এবং এখন তাকে কেউ স্থির করতে অক্ষম। সেই রাত্রিতে সম্পূর্ণ নগরী যেন উত্থিত হয়েছে। প্রত্যেক মোবাইল পর্দায় সেই ভিডিও ছিল। অর্জুনের বিদীর্ণ হয়ে যাওয়া স্বর, বিদীর্ণ বস্ত্র এবং তার বচনে চাপা চিৎকার। মানুষেরা বারংবার সেই ভিডিও দৃষ্টি করে স্তম্ভিত হয়ে যাচ্ছে। এক ব্যক্তি যে স্বয়ংস স্ত্রীর স্বপ্নের উদ্দেশ্যে সমস্ত কিছু বিক্রয় করেছে, আজ পথে একাকী অবস্থান করছে, এবং যে নারীকে সে উচ্চতায় উন্নীত করেছে, সেই আজ তার পরিচয় বিলুপ্ত করায় তুলে ধরেছে। সংবাদকক্ষে দ্রুত স্বর প্রতিধ্বনিত হচ্ছে। উপস্থাপক চিৎকার করছে। প্যানেলে বিতর্ক আরম্ভ হয়েছে। কেউ উচ্চারণ করছে, যদি এ সত্যতা, তাহলে লজ্জাজনক বিষয়। কেউ উচ্চারণ করছে, এক দরিদ্র ব্যক্তির স্বর দমিত করা হয়েছে। এবং কেউ এটাই চিন্তা করছে যে এক এমন নারী যে আজ শাসনের সর্বোচ্চ আসনে উপবিষ্ট, তার অন্তরাত্মা শেষমেশ কোন শিলা থেকে নির্মিত। কিন্তু সেই ক্ষণে মিতালির কার্যালয়ে এক ঝড়ো প্রবাহ স্থাপিত হল। সংবাদ মাধ্যম এবং জনসাধারণের চাপে সর্বদিকে হট্টগোল সৃষ্টি হয়েছে। টেলিফোন নিরন্তর বাজছে, ইলেকট্রনিক চিঠি আসছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উত্তর আকাঙ্ক্ষা করছে। মিতালি প্রথমবার অস্থির দেখা গেল। তার দৃষ্টিতে অস্থিরতা ছিল এবং মুখমণ্ডল চাপে যেন শিলা হয়ে উঠেছে। সে ডেস্কে সংযুক্ত মুষ্টিতে প্রবল আঘাত করল। কে এই ভিডিও প্রসারিত করেছে? কে এটাকে বিস্তারিত হতে অনুমতি দিয়েছে? তার স্বর রোষ এবং আতঙ্কের মধ্যে কম্পিত ছিল। কিন্তু এখন বিষয় তার নিয়ন্ত্রণে নেই। এখন এই কাহিনীর অধিকারী অর্জুন এবং জনসাধারণ। জটলা অর্জুনের গাড়ির নিকট জমতে আরম্ভ করল। সকলে তাকে দৃষ্টি করতে আকাঙ্ক্ষা করছে, তার বচন শ্রবণ করতে আকাঙ্ক্ষা করছে। কেউ তার স্কন্ধে কর স্থাপন করল, কেউ পানীয় নিয়ে উপস্থিত হল, কেউ উচ্চারণ করল, ভাই, আমরা আপনার সঙ্গে। অর্জুন প্রথমবার সামান্য হাস্য করল। তার দৃষ্টিতে প্রত্যাশার সূক্ষ্ম আলোক ফিরে এলো। সে নিম্ন স্বরে বলল, আমি কারো সঙ্গে সংঘর্ষ করতে আকাঙ্ক্ষা করি না, আমি শুধুমাত্র স্বয়ংস অধিকার আকাঙ্ক্ষা করি। যদি আমি তাকে স্বামীর আকারে গ্রহণ করেছি, তাহলে আমাকেও মর্যাদাপ্রাপ্ত হওয়া আবশ্যক।
এই জটলার মধ্য থেকে কেউ নিম্ন স্বরে বলল, এখন মামলা আদালতে প্রবেশ করবে। কেউ অতিরিক্ত জোর করল এবং এবার সত্যতা বিজয়ী হবে। বায়ুতে এক নবীন উৎসাহ ছিল। এক সামান্য ব্যক্তির স্বর উত্থিত হয়েছে এবং তাকে দমিত করার বল এখন কারও নিকট নেই। সত্যতা পথচলা আরম্ভ হয়েছে এবং এই সংগ্রাম এখন সম্পূর্ণ রাষ্ট্রের সংগ্রাম হয়ে উঠেছে। আদালতে তারিখ নির্ধারিত হওয়ার পর নগরীর বায়ু সম্পূর্ণ রূপান্তরিত হল। মানুষেরা সেই বিষয়ের বচন উচ্চারণ করছে। রাস্তার মোড়ে, চায়ের প্রতিষ্ঠানে, কার্যালয়ের পথে, বিদ্যালয়ের খাদ্যকক্ষে, সর্বস্থানে একই বিচার। অর্জুন বনাম ব্যবস্থা। এক সামান্য ব্যক্তি সেই অধিকারকে চ্যালেঞ্জ প্রদান করেছে যা বর্ষের পর বর্ষ বল এবং মর্যাদার অহংকারে স্থাপিত। আদালতের প্রথম উপস্থাপনের দিবস প্রভাত থেকেই সংবাদ মাধ্যম আদালত চত্বরে উপস্থিত ছিল। ক্যামেরার ঝলক, মাইকে স্থাপিত ব্রেকিং সংবাদের ফলক এবং সর্বদিকে হট্টগোল। অর্জুন সামান্য কুর্তা পাজামা পরিধান করে প্রাচীন ফাইল নিয়ে নিম্ন কিন্তু দৃঢ় চরণে আদালতের দ্বারের প্রতি অগ্রসর। তার সঙ্গে না আইনজীবীদের দীর্ঘ সারি ছিল, না কোনো রক্ষা, না কোনো বলশালী পরিচয়। শুধুমাত্র কয়েকজন সামান্য মানুষ যারা তার সঙ্গে অবস্থান নিয়েছে। কারণ এখন তার সংগ্রাম তার একার নয়, বরং এক সামান্য ব্যক্তির স্বর হয়ে উঠেছে। যখন আদালতের প্রক্রিয়া আরম্ভ হল, বিচারক উভয় পক্ষকে জিজ্ঞাসা করল। অর্জুন ফাইল উন্মুক্ত করল এবং কম্পিত করে প্রমাণ উপস্থাপন করতে আরম্ভ করল। ছবি, বিবাহ প্রমাণপত্র, পুরোহিতের বিবৃতি, প্রতিবেশীদের স্বাক্ষর এবং সেই প্রাচীন বিবাহ ভিডিও যাতে 7 পরিক্রমার কালে মিতালি মঙ্গলসূত্র পরিধান করেছে এবং পরস্পরের দৃষ্টিতে দৃষ্টি করে 7 প্রতিজ্ঞার প্রতিশ্রুতি প্রদান করেছে। আদালত কক্ষে নিস্তব্ধতা বিস্তৃত হল। সকলের দৃষ্টি পর্দায় আবদ্ধ ছিল, যেখানে অর্জুন এবং মিতালি সঙ্গে অবস্থিত দেখা যাচ্ছে, হাস্য করে, পরস্পরের কর গ্রহণ করে। কয়েক সেকেন্ড কোনো স্বর হল না। তারপর বিচারক গম্ভীর স্বরে বলল, এই তো আপনি ম্যাডাম, জেলা প্রশাসক। এবং আদালতে উপবিষ্ট মিতালি, যে এখনও অবধি অহংকারে পূর্ণ, শীতল দৃষ্টিতে অর্জুনকে দৃষ্টি করছিল, অকস্মাৎ স্তম্ভিত হয়ে উঠল। সে প্রজ্বলিত স্বরে বলল, এ সমস্ত মিথ্যা, এই ভিডিও সম্পাদিত, এই ব্যক্তি আমাকে ব্ল্যাকমেল করছে। কিন্তু বিচারক তার বচন মধ্যস্থলে স্থির করল, যদি এ মিথ্যা তাহলে প্রমাণ থেকে সাব্যস্ত করুন, এবং যতক্ষণ সত্যতা সাব্যস্ত না হয় বিচারালয় কারো মর্যাদা বা পথ থেকে প্রভাবিত হবে না। আইন সকলের উদ্দেশ্যে সমতুল্য। এটি শ্রবণ করে প্রথমবার মিতালির দৃষ্টিতে আতঙ্ক প্রতীয়মান হল। তার নিঃশ্বাস অস্থির হয়ে উঠল। অহংকারের প্রাচীরে ফাটল পতিত আরম্ভ করল। আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করল এবং নির্দেশ প্রদান করল যে এই মামলার শ্রবণ খোলা বিচারালয়ে হবে, যেখানে সাধারণ জনসাধারণও উপবিষ্ট হয়ে দৃষ্টি করতে পারে। অর্জুন আদালত থেকে বাহিরে উত্থিত হল তো বাহিরে অবস্থিত জটলা তালি বাজাল। এক বৃদ্ধ ব্যক্তি তার প্রতি অগ্রসর হয়ে বলল, পুত্র, তুই একাকী নস, তোর সংগ্রাম আমাদের সংগ্রাম। ক্যামেরার সম্মুখে অর্জুন শুধুমাত্র এটুকু বলল, আজ প্রথমবার আমার প্রতীয়মান হল যে আমার স্বর শ্রুত হচ্ছে। অন্যপক্ষে মিতালি নীরবে স্বয়ংস জানে উপবিষ্ট হয়ে কৃষ্ণবর্ণ কাচের পশ্চাতে থেকে ক্যামেরার ঝলক দৃষ্টি করতে থাকল। যে অধিকারের প্রয়োগ সে মানুষকে দমিত করার উদ্দেশ্যে করছে, আজ সেই অধিকার তার সম্মুখে জিজ্ঞাসা হয়ে অবস্থান করছে। এখন সত্যতা দমিত করা যাবে না এবং এই সংগ্রাম শুধুমাত্র যোগসূত্রের নয়, এ ন্যায় বিচার এবং অহংকারের সংগ্রাম, যা এখন সম্পূর্ণ রাষ্ট্রের দৃষ্টির সম্মুখে সংঘর্ষিত হবে। জেলা প্রশাসক মিতালির উপাধি এখন সর্বদিকে বিচারের বিষয় হয়ে উঠেছে। সংবাদ চ্যানেলের শিরোনামে, সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায়, সামাজিক মাধ্যমের প্রত্যেক প্রকাশন এবং ভিডিওতে সর্বস্থানে তার উপাধি এবং তার কাহিনী প্রতিধ্বনিত হচ্ছে। মিতালির কার্যালয়ের বাহিরে ক্যামেরা ঝলকছে। সংবাদকর্মীরা নিরন্তর জিজ্ঞাসা ছুটছে। মাইক তার শ্রবণ অবধি উপনীত হচ্ছে এবং সর্বদিকে নালিশের বর্ষণ। সেখানে অর্জুনের জীবনে অকস্মাৎ ঝড়প্রবাহ উপস্থিত হল। টেলিফোনে আতঙ্ক প্রদান শুরু হল, মামলা প্রত্যাহার করো, না হলে ফলাফল দুর্গতিপূর্ণ হবে। কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার গাড়ির নিকট অবস্থান নিল নীরব করার প্রয়াসে। রাত্রিকালে কয়েকজন ব্যক্তি তার নিবাস অবধি উপস্থিত হল আতঙ্ক প্রদর্শনের অভিপ্রায়ে। কিন্তু অর্জুন কোনো পুলিশ থানায় নালিশ নথিভুক্ত করাল না। এখন তার অন্তরে আতঙ্ক নেই, বরং আস্থা ছিল ন্যায় বিচারে, স্বয়ং সত্যতায়, সেই সত্যতায় যা কেউ দমিত করতে অক্ষম।
প্রত্যেক দিবস সে স্বয়ংস কাগজপত্র এবং প্রাচীন ছবি সংরক্ষণ করত, সেই ক্ষণগুলোকে স্মরণ করত যখন সে মিতালির প্রত্যেক চরণ সংরক্ষণ করেছে। তার দৃষ্টি প্রাচীন প্রমাণে স্থির হয়ে যেত এবং সে স্বয়ংকে প্রস্তুত করত আদালতের তারিখ এবং সম্মুখে উত্থিত সত্যতার উদ্দেশ্যে। এখন অর্জুন শুধুমাত্র এক স্ন্যাক্স বিক্রয়কারী ব্যক্তি নয়, তার মুখমণ্ডল প্রত্যেক পর্দায়, প্রত্যেক সংবাদস্থানে, সামাজিক মাধ্যমের বিচারে দৃশ্যমান হচ্ছে। সে সামান্য ব্যক্তির স্বর হয়ে উঠেছে, সেই সহস্র সহস্র মানুষের স্বর যারা স্বয়ংস সত্যতা এবং ন্যায় বিচারকে মহান পদ, অধিকার এবং অহংকারের সম্মুখে দমিত করতে অক্ষম। অর্জুন এখন সেই সত্যতার আহ্বান হয়ে উঠেছে, যা প্রত্যেক বল, প্রত্যেক আসন এবং প্রত্যেক অহংকারকে কম্পিত করতে পারে। তার নিস্তব্ধতা এখন স্বর হয়ে উঠেছে এবং তার সংগ্রাম শুধুমাত্র তার নয়, এ এখন এক সম্পূর্ণ সমাজের সংগ্রাম হয়ে উঠেছে। প্রথম শ্রবণের দিবস আদালতে কোনো মহান রায়ের প্রতীক্ষার ন্যায় নিস্তব্ধ কিন্তু গম্ভীর পরিস্থিতি নিয়ে উপস্থিত হল। আদালতের বাহিরে না, শুধুমাত্র অন্তরেও মানুষের মহান জটলা জমেছিল। সকলে অবগত হতে আকাঙ্ক্ষা করছে যে কি সত্যতায় এক জেলা প্রশাসক স্বয়ংস স্বামীকে পরিচিতি থেকে অস্বীকার করতে পারে। কি এক সামান্য ব্যক্তি সত্যতা এবং ন্যায় বিচারের উদ্দেশ্যে কোনো বলশালী পথকে চ্যালেঞ্জ প্রদান করতে পারে। মিতালির পক্ষ থেকে 4 খ্যাতনামা আইনজীবী উপস্থিত ছিল। তাদের পরিধানের ঝলক, করে মোটা ফাইল এবং মুখমণ্ডলের শীতল আত্মপ্রত্যয় সমস্ত কিছু এটাই প্রকাশ করছে যে এ মামলা তাদের উদ্দেশ্যে কোনো সামান্য বিষয় নয়। অন্যপক্ষে অর্জুন একাকী সামান্য বস্ত্রে স্বয়ংস করে এক সূক্ষ্ম ফাইল দৃঢ়ভাবে গ্রহণ করে অবস্থান করছিল। সেই ফাইল ভলে দৃষ্টিতে সামান্য, কিন্তু তাতে সঞ্চিত প্রত্যেক কাগজ, প্রত্যেক ছবি অর্জুনের সম্পূর্ণ কাহিনী বর্ণনা করছে। তাতে কোনো মহান আইনি ভাষা নেই, না কোনো ঝলমলে কাগজ, শুধুমাত্র কয়েকটি ছবি, বিবাহের প্রাচীন নথিভুক্ত কাগজ এবং স্মৃতিতে পূর্ণ কাগজপত্র। আদালতে নিস্তব্ধতা বিস্তৃত হল। যখন বিচারক গম্ভীর স্বরে জিজ্ঞাসা করল, তুই কোন ভিত্তিতে দাবি করছিস যে তুই জেলা প্রশাসক মিতালির স্বামী? অর্জুন বিনা দ্বিধায়, বিনা অস্থিরতায় স্বয়ংস ফাইল উন্মুক্ত করল এবং নিম্ন স্বরে বিচারকের সম্মুখে ছবি উপস্থাপন করতে আরম্ভ করল। ছবিসমূহ সামান্য ছিল, এক ক্ষুদ্র মন্দিরে গৃহীত, মিতালির গলায় পুষ্পমালা, নির্দোষ হাস্য তার মুখমণ্ডলে এবং অর্জুনের দৃষ্টিতে আস্থার ঝলক। তারপর সে নথিভুক্ত কাগজ অগ্রসর করল, যাতে উভয়ের উপাধি সুস্পষ্ট নথিভুক্ত। আদালত কক্ষে প্রত্যেক দৃষ্টি ফাইলে স্থির হয়ে গেল। এখন বচন কম ছিল এবং প্রমাণ উচ্চারণ করছে। অর্জুনের এই সামান্য চরণ তার দৃঢ় আস্থার প্রতীক হয়ে উঠল যে সত্যতা ভলে যতটা দমিত হোক, সে অন্তিমে সম্মুখে উত্থিত হবে। অর্জুন ফাইলে থেকে আর এক কাগজ নিম্নস্বরে উত্তোলন করল, এক প্রাচীন পত্র। এই পত্র মিতালি দিল্লিতে প্রশিক্ষণের কালে রচিত। তার অক্ষরে অর্জুনের প্রতি মিতালির কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে। অর্জুন কম্পিত স্বরে আদালতে পাঠ করে শোনাল, অর্জুন, যদি আমি জীবনে কিছু অর্জন করি তাহলে সেটা শুধুমাত্র তোমার কারণে। আদালতে উপবিষ্ট অসংখ্য মানুষের মুখমণ্ডলে বিস্ময় প্রকাশ পেল। তাদের দৃষ্টি পত্রে স্থির রইল, যেন বচনে অধিষ্ঠিত সত্যতাকে অনুভব করছে। কিন্তু মিতালির আইনজীবীরা তৎক্ষণাৎ উত্থিত হল। তাদের আত্মপ্রত্যয় আরও প্রখর হল। তারা দৃঢ় স্বরে বলল, মাই লর্ড, এই প্রমাণ অনুলিপিও হতে পারে। ছবি অনুলিপি নির্মিত করা যায়, নথি নিরসে প্রস্তুত করা যায়, এবং যদি বিবাহ সম্পাদিত হয়েও থাকে তাহলে এই ব্যক্তি শুধুমাত্র কোনো প্রাচীন পরিচিত বা সম্পর্কীয় হতে পারে। এটাকে স্বামী উচ্চারণ করা যথাযথ নয়। আদালত কক্ষে সূক্ষ্ম কানাকানি বিস্তার লাভ করল। মিতালির আইনজীবীরা প্রত্যেক প্রমাণে সন্দেহ উত্থাপন করল, প্রত্যেক কাগজকে অসত্য উচ্চারণ করার প্রয়াস করল, প্রত্যেক ছবির বৈধতায় জিজ্ঞাসা উত্থাপন করল, কিন্তু অর্জুন নিস্তব্ধ অবস্থান করল। তার মুখমণ্ডলে না ক্রোধ ছিল, না আতঙ্ক, শুধুমাত্র এক দৃঢ় বিশ্বাস। সেই বিশ্বাস যা সত্যতা উচ্চারণকারী ব্যক্তির অন্তরে গভীরতায় উৎপন্ন হয়। আদালতের প্রাচীরে যেন তার নীরবতার প্রতিধ্বনি বিস্তার লাভ করছে। প্রত্যেক সন্দেহ, প্রত্যেক নালিশ তার আস্থার মজবুত প্রাচীরে ধাক্কা খেয়ে বিদীর্ণ হয়ে পড়ছে বলে প্রতীয়মান হচ্ছে। অর্জুনের স্থিরতা এবং তার নিস্তব্ধ দৃঢ়তা এই সংবাদ প্রদান করল, সত্যতাকে দমিত করা যায় না।
শ্রবণ এখনও সমাপ্ত হয়নি, কিন্তু এটা সুস্পষ্ট হয়ে উঠেছে যে এই সংগ্রাম সরল হবে না। এ শুধুমাত্র বিচারালয়ের বিষয় নয়, বরং জীবনের কাহিনী। এক যে সমস্ত কিছু প্রদান করেছে এবং এক যে সমস্ত কিছু বিস্তৃত হবার রায় প্রদান করেছে। যতক্ষণ দ্বিতীয় শ্রবণের দিবস উপস্থিত হল, সম্পূর্ণ নগরী যেন নিঃশ্বাস স্থির করে অবস্থান করছে। আদালত চত্বর প্রভাত থেকেই মানুষের জটলায় পূর্ণ হয়ে গেল। সূর্যালোক সূক্ষ্ম ছিল, কিন্তু পরিস্থিতি এতটা চাপপূর্ণ ছিল যে বায়ুতেও এক ভারীতা অনুভূত হচ্ছে। বিচারকের নির্দেশে যতক্ষণ সাক্ষীদের আহ্বান করা হল, আদালত কক্ষের নীরবতা মানুষের হৃৎস্পন্দনে পূর্ণ হয়ে উঠল। সর্বপ্রথম অর্জুনের পক্ষ থেকে গ্রামের নেতা উত্থিত হল। বয়স্ক, সরল এবং সত্যবাদী। তারা বিনা কোনো দ্বিধায় বলল যে হ্যাঁ, এই গ্রামে সকলে অর্জুন এবং মিতালির বিবাহ দৃষ্টি করেছে। সেই জ্বালার ৭ পরিক্রমা, সেই মঙ্গলসূত্র, সেই শপথ যা ব্যক্তির অন্তর থেকে সম্পাদিত হওয়ার প্রতীক। তাদের বচনে কোনো প্রদর্শন নেই, শুধুমাত্র সত্যতার ভার। এরপর অর্জুনের বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত হল। তাদের দৃষ্টিতে স্নেহ এবং কষ্ট দুটোই প্রকাশ পাচ্ছে। তারা বর্ণনা করল যে অর্জুন শৈশব থেকেই এমন যুবা ছিল যে স্বয়ং উদ্দেশ্যে নয়, বরং অন্যান্যের উদ্দেশ্যে জীবনযাপনের স্বপ্ন পোষণ করত। মিতালির শিক্ষার উদ্দেশ্যে সে কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কর্ম সম্পাদন করেছে, স্বয়ং প্রয়োজনীয়তাগুলোকে পশ্চাতে রেখে এবং তার স্বপ্নগুলোকে সম্মুখে নিয়ে এসেছে। প্রত্যেক বচন তাদের স্বরে এক সত্যিকারের বেদনা হয়ে বাহিরে উত্থিত হচ্ছে। ধীরে ধীরে প্রত্যেক সাক্ষী সত্যতার কোনো নবীন পৃষ্ঠা বিচারকের সম্মুখে উন্মুক্ত করতে থাকল। প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক বর্ণনা করল যে মিতালি অর্জুনের সম্পর্কে কতবার প্রশংসা করেছে, কিভাবে সে উচ্চারণ করত যে যদি সে কোনো কালে কিছু অর্জন করে তাহলে সেটা শুধুমাত্র অর্জুনের কারণে হবে। যতক্ষণ সাক্ষীরা উচ্চারণ করতে থাকল, আদালতের পরিস্থিতিতে গম্ভীরতা বিস্তার লাভ করল। প্রত্যেক বচন যেন কোনো প্রাচীর বিদীর্ণ করছে, প্রত্যেক কাহিনী এক ভিত্তি খনন করছে। সেখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি, ভলে বিচারক হোক, আইনজীবী বা দর্শক, কিছু চিন্তা করতে বাধ্য হয়ে উঠল। কিছু বিদীর্ণ হচ্ছে, কিছু উত্থিত হচ্ছে এবং কিছু স্বয়ং অন্তরে সত্যতার বল অনুভব করছে। বিচারক শ্রবণের সময় মধ্যে একটাও টিপ্পনী করল না। তাদের দৃষ্টি প্রত্যেক বচনে স্থির ছিল। প্রত্যেক প্রমাণ, প্রত্যেক সাক্ষীকে তারা মনোযোগ সহকারে শ্রবণ করছে। কিন্তু তাদের মুখমণ্ডলে সেই ভারী রায়ের বোঝা সুস্পষ্ট প্রকাশ পাচ্ছে, যা তাদের গ্রহণ করতে হবে। অন্তিমে বিচারক গভীর নিঃশ্বাস গ্রহণ করল, ফাইল সমাপ্ত করল এবং শুধুমাত্র নিস্তব্ধ স্বরে পরবর্তী শ্রবণের তারিখ ঘোষণা করল। এই স্বর আদালত কক্ষে প্রতিধ্বনিত হয়ে প্রত্যেক অন্তর অবধি নেমে গেল। অর্জুনের দৃষ্টিতে ক্ষণিক প্রত্যাশার ঝলক উত্থিত হল, কিন্তু সে তৎক্ষণাৎ কোনো অজ্ঞাত আতঙ্ক এবং অনিশ্চয়তায় লুপ্ত হয়ে গেল। দ্বিতীয় শ্রবণের দিবস বিচারালয়ের বাহিরের পরিস্থিতি সম্পূর্ণ রূপান্তরিত হয়ে গেল। সংবাদ মাধ্যমের ভিড় সর্বদিকে বিস্তৃত ছিল। ক্যামেরার কৃষ্ণবর্ণ আলোক প্রজ্বলিত ছিল। সংবাদকর্মীদের করে মাইক ছিল এবং সকলে প্রতীক্ষা করছে যে আজকের শ্রবণ কোন টুইস্টে অগ্রসর হবে। যখন সরকারি যান এসে স্থির হল, সম্পূর্ণ জটলা সেই দিকে ঘুরে গেল। যানের দ্বার উন্মুক্ত হল এবং মিতালি বাহিরে অবতরণ করল। তার পরিধান পরিচ্ছন্ন সুন্দর, মুখমণ্ডল নিস্তব্ধ, কিন্তু দৃষ্টিতে এমন গভীর বিষণ্ণতা ছিল যেন কোনো ভারী সত্যতা তার অন্তরে দমিত, যা থেকে সে স্বয়ং লড়াই করছে। তার চরণ নিম্ন ছিল, কর সূক্ষ্মভাবে কম্পিত। ক্যামেরার ফ্ল্যাশ বারংবার তার মুখমণ্ডলে পতিত হচ্ছে, কিন্তু সে তাদের পরিহার করে নীরবে অগ্রসর হচ্ছে। না কোনো বিবৃতি, না কোনো বিচার, শুধুমাত্র নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা অর্জুনের অন্তরে ঝড়ো প্রবাহ হয়ে প্রতিধ্বনিত হচ্ছে এবং সংবাদ মাধ্যমের অন্তরে জিজ্ঞাসার জ্বালা উদ্দীপ্ত করছে। প্রতীয়মান হচ্ছে যে মিতালি স্বয়ংকে দৃঢ় প্রকাশ করার সম্পূর্ণ প্রয়াস করছে, কিন্তু অন্তরে কোথাও না কোথাও সে সেই সত্যতার সঙ্গে সংঘর্ষ করছে যা জগৎ অবগত হতে আকাঙ্ক্ষা করছে এবং যা সে স্বয়ং সম্ভবত গ্রহণ করতে অক্ষম। সেই দিবস বিচারালয়ের বাহিরে শুধুমাত্র জটলা নেই, সেখানে ঐতিহাসিক সৃষ্টির হট্টগোল ছিল। ন্যায় বিচার, স্নেহ, ত্যাগ, কর্তব্য এবং মর্যাদা, এই বিষয় এখন শুধুমাত্র ব্যক্তির কাহিনী নয়, বরং সেই সমস্ত অকথিত স্বপ্নের সংগ্রাম হয়ে উঠেছে যা আমরা সাধারণত নীরবে কোনো কোণে পরিত্যাগ করি।
অর্জুন সেইভাবে উপস্থিত হল যেভাবে সর্বদা উপস্থিত হতো, সরল, অবসাদগ্রস্ত, কিন্তু অন্তর থেকে শিলার ন্যায় দৃঢ়। তার প্রাচীন শার্টের বলিরেখা, পরিধৃত চপ্পল এবং সামান্য বস্ত্র সুস্পষ্ট বর্ণনা করছে যে সে স্বয়ংস পরিধান থেকে নয়, বরং স্বয়ংস সত্যতা থেকে সংঘর্ষ করতে উপস্থিত হয়েছে। জটলা তাকে দৃষ্টি করে ফিসফিস করল, কিন্তু অর্জুনের মুখমণ্ডলে না দ্বিধা ছিল না লজ্জা, শুধুমাত্র নিস্তব্ধ দৃঢ়তা। যেন সে অবগত যে সত্যতার মার্গ ভলে দুরূহ হোক, কিন্তু অন্তিমে সেই গন্তব্যে নিয়ে যায়। যখন উভয়ে আদালতের সম্মুখে অবস্থান নিল, পরিস্থিতি অকস্মাৎ অত্যন্ত গম্ভীর হয়ে উঠল। বিচারক উভয় পক্ষকে জিজ্ঞাসা আরম্ভ করল, আনুষ্ঠানিক, কঠিন এবং আইনের ভাষায় আবদ্ধ। মিতালি প্রত্যেকবার সেই শীতল ভারী বাক্য পুনরাবৃত্তি করতে থাকল, আমি অর্জুনকে পরিচিত করি না। তার প্রত্যেক বচনে এমন দৃঢ়তা ছিল যেন ইট পতিত হচ্ছে, এবং অর্জুনের অন্তর সেই বচনের আঘাত সহ্য করছে। তথাপি তার দৃষ্টিতে কোনো রোষ নেই, শুধুমাত্র এক দীর্ঘ গভীর সহিষ্ণুতা। যেন সে উচ্চারণ করছে, সত্যতাকে উচ্চারণের উদ্দেশ্যে স্বরের নয়, শুধুমাত্র কালের প্রয়োজন হয়। তারপর অকস্মাৎ অর্জুন স্বয়ংস পকেটে কর প্রবেশ করাল। সকলের দৃষ্টি তার প্রতি ঘুরে গেল। নিম্ন স্বরে সে এক প্রাচীন হলুদ পরা ডায়েরি উত্তোলন করল। প্রান্তে বিদীর্ণ পৃষ্ঠায় কালের ধূলি সঞ্চিত। সে ডায়েরি উন্মুক্ত করল এবং এক করে গ্রহণ করে পত্রটি বিচারকের সম্মুখে স্থাপন করল। তার স্বর নিম্ন ছিল, কিন্তু তাতে সত্যতার প্রতিধ্বনি ছিল। মাই লর্ড, এ মিতালির রচিত পত্র। আদালতে সম্পূর্ণ নিস্তব্ধতা বিস্তৃত হল। সকল আইনজীবী, সংবাদকর্মী, দর্শক যেন নিঃশ্বাস স্থির করে অবস্থান করল। বিচারক কাগজ উত্তোলন করল এবং পাঠ আরম্ভ করল। অর্জুন, আমি আজ সাক্ষাৎকার প্রদান করতে যাচ্ছি। তুমি আমাকে এখান অবধি উন্নীত করেছ। শুধুমাত্র প্রার্থনা করো যে আমি সফল হই। এই এক বাক্যে যতটা কৃতজ্ঞতা, আস্থা এবং যোগসূত্র ছিল, সেটা সেই সমস্ত যুক্তিসমূহ থেকে অনেক অধিক ভারী ছিল যা মাসের পর মাস এই আদালত কক্ষে ভাসমান ছিল। যতক্ষণ পত্র পাঠ করা হল, মিতালির দৃষ্টি প্রথমবার নিম্নে পতিত হল। তার ওষ্ঠ সূক্ষ্মভাবে কম্পিত হল, যেন কোনো এমন বিষয় যা সে সম্পূর্ণ বল দিয়ে গোপন করতে আকাঙ্ক্ষা করছে, এখন তার স্বয়ংস দৃষ্টিতে পানীয় হয়ে সঞ্চিত হয়েছে। তার আইনজীবীদের মুখমণ্ডলে অস্থিরতা ভেসে উঠল। সংবাদ মাধ্যমের লেখনী স্থির হয়ে গেল। সম্পূর্ণ আদালত এক এমন নিস্তব্ধতায় নিমজ্জিত হল যাতে অর্জুনের সত্যতা এবং মিতালির নীরবতা সংঘর্ষ করছে। বিচারক চশমা অপসারণ করল, ফাইল সমাপ্ত করল এবং কয়েক সেকেন্ড শুধুমাত্র নীরবে উপবিষ্ট রইল। তাদের মুখমণ্ডলে সেই ভারিতা সুস্পষ্ট ছিল। ন্যায় বিচার শুধুমাত্র কাগুজে প্রাপ্ত হয় না, কখনো কখনো ব্যক্তিদের অন্তরের সংগ্রামগুলোকেও শ্রবণ করতে হয়। তারা স্বয়ংস লেখনী উত্তোলন করল, কিছু রচনা করল এবং নিস্তব্ধ স্বরে বলল, রায় সংরক্ষিত রাখা হয়। এই 4 বচনের সঙ্গে সম্পূর্ণ আদালত কক্ষ চাপের আর এক গভীর খাদে নেমে গেল। অর্জুন বাহিরে উত্থিত হতে থাকতে নিস্তব্ধ ছিল, যেন সে স্বয়ংস সত্যতা প্রদান করেছে এবং এখন রায় কালের নিয়ন্ত্রণে ছেড়ে দিয়েছে। সেখানে মিতালির দৃষ্টিতে প্রথমবার সেই ঝড়ো প্রবাহ প্রতীয়মান হল, যা সত্যতা থেকে পলায়ন করতে করতে এখন তার অন্তরেই আবদ্ধ হয়েছে। রায়ের দিবস আদালতের বাহিরে জটলা কিছু এমন ছিল যেন নগরীর হৃৎস্পন্দন সেই কক্ষে বন্দী হয়ে পড়েছে। প্রত্যেক দৃষ্টি শুধুমাত্র একই দ্বারে স্থির ছিল। বিচারক কখন উপস্থিত হবেন, কি রায় প্রদান করবেন, কার বিজয় হবে, কার পরাজয়। যখন বিচারক অন্তরে উপস্থিত হল, তো সম্পূর্ণ পরিস্থিতি যেন স্থির হয়ে গেল। তারা ফাইল উন্মুক্ত করল, কয়েকক্ষণ নীরব রইল এবং তারপর সুস্পষ্ট দৃঢ় স্বরে রায় শ্রবণ করাল। এই বিষয় সত্য যে মিতালি এবং অর্জুনের বিবাহ সম্পাদিত হয়েছে। অর্জুন এই বিচারালয়ে উপস্থিত সমস্ত প্রমাণের ভিত্তিতে মিতালির আইনি স্বামী। মিতালি জেনে শুনে স্বয়ংস পরিচয় এবং যোগসূত্র গোপন করেছে, যা আইন এবং নৈতিকতা দুটোরই বিপরীত। শুধুমাত্র এটুকু শ্রবণ করা ছিল যে কক্ষে উপস্থিত প্রত্যেক ব্যক্তির ওপর এক নিস্তব্ধতা নেমে এলো। এ শুধুমাত্র এক রায় নয়, এ এক ব্যবস্থাকে দর্পণে দৃষ্টি করার ন্যায় ক্ষণ ছিল।
অর্জুনের দৃষ্টিতে কোনো বিজয় ঝলক নেই, না সে অনুভাবিত হল। সে শুধুমাত্র এক দীর্ঘ নিঃশ্বাস গ্রহণ করল, এক এমন নিঃশ্বাস যা বর্ষের অপমান, সংগ্রাম এবং নীরবতার গাঁটসমূহকে উন্মুক্ত করছে। রায়ের পর কোনো শোভাযাত্রা উত্থিত হল না, কোনো সঙ্গীত যন্ত্র বাজল না, কোনো উৎসব সম্পাদিত হল না। অর্জুন সরাসরি সেই স্থানে প্রত্যাবর্তন করল যেখানে তার জীবনের সুবাস অধিষ্ঠিত নিজস্ব স্ন্যাক্সের গাড়িতে। সেই প্রাচীন পাত্র, সেই ময়দার সুবাস, সেই তৈলের ছনছন শব্দ। কিন্তু আজ সে স্বয়ং সামান্য রূপান্তরিত হয়েছে। মুখমণ্ডলে না বিষণ্ণতা, না পরাজয়, শুধুমাত্র এক নিস্তব্ধ দৃঢ় হাস্য। সে পুনরায় সেইভাবে স্ন্যাক্স নির্মাণ করছে যেভাবে সর্বদা নির্মাণ করত। কিন্তু রাস্তার মোড়ে কিছু তো রূপান্তরিত হয়েছে। পূর্বে যে স্থানে মানুষেরা তাকে ধাক্কা প্রদান করে অতিক্রম করত, এখন সেখানে সকলে তাকে মর্যাদা সহকারে দৃষ্টি করছে। কেউ দৃষ্টিচুরি করে না, কেউ হাস্য করে না, কেউ ব্যঙ্গ করে না। প্রত্যেক মুখমণ্ডলে এক ক্ষুদ্র নতি ছিল, মর্যাদার, গ্রহণের এবং এক শিক্ষার। এই মধ্যে এক ব্যক্তি নিম্নস্বরে তার নিকট উপস্থিত হল। তার স্বরে মর্যাদা ছিল এবং মুখমণ্ডলে সত্যিকারের অনুভাব। অর্জুন ভাইয়া, আপনার ন্যায় ব্যক্তিরাই ব্যবস্থার সঙ্গে সংঘর্ষ করতে পারে। আমরা জীবনে প্রথমবার দৃষ্টি করেছি যে সত্যটা এতটা দৃঢ়ও হতে পারে। অর্জুন শুধুমাত্র এক সূক্ষ্ম হাস্য প্রদান করল। সে বিনা কোনো উচ্চারণে এক উত্তপ্ত স্ন্যাক্স পাত্রে স্থাপন করল, ব্যক্তির প্রতি অগ্রসর করল এবং বলল, উত্তপ্ত আছে, সতর্কতা সহকারে গ্রহণ করো। এই এক বাক্যে বিজয়ের কোনো অহংকার নেই, শুধুমাত্র সেই বিনয়, সেই সরলতা, সেই অর্জুন। এবং সঙ্গীরা কি, তোমরাও স্বীকার করো যে সত্যতা ভলে যতটা দমিত হোক, একদিন স্বয়ংস মার্গ স্বয়ং উত্তোলন করে। কতটা উন্নত আসন হোক, কতটা মহান প্রাচীর হোক, সত্যতা স্বয়ংস চরণের স্বর স্বয়ং নির্মাণ করে এবং সম্মুখে উত্থিত হয়ে যায়। তো শ্রোতারা, এ ছিল আজকের আমাদের কাহিনী এক এমন সামান্য ব্যক্তির যে নীরবতা থেকে নয়, সাহস থেকে সংগ্রাম করে।